নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স। হ্যালো বিপ্লব টক্স যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং পাশে থাকবেন। দর্শক এবং শ্রোতাবৃন্দ, গত ভিডিওতে এই দক্ষিণ এশিয়ার ভূ আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটু অন্যদিকে কথা বলার চেষ্টা করব। তা হলো, আমরা কি আরেকবার বাংলাদেশে আরেকটা গণ অভ্যুত্থান দেখব, বা সেই গণ অভ্যুত্থান দেখতে যাচ্ছি? এই প্রশ্নটা কেন করছি? এই কয়েক মাসের ঘটে যাওয়া কিছু ঘটনা যদি একটু বিবেচনা করেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে অনেক কিছুই পরিষ্কার হবে বলে আমার মনে হয়। নাম্বার 1, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয়, যেখানে ছাত্রদল জয়লাভ করেনি। 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। সঙ্গে সঙ্গে ঘটে গেল ভিপি নূরের উপরে নির্যাতন, নির্বিচার নির্যাতন, যে নির্যাতনটা পূর্বের সরকার আমলেও এত ক্ষতি সাধন হয়নি। তৃতীয়ত, কিছুদিন আগে মাহফুজ আলম, যাকে মাস্টারমাইন্ড হিসেবে বিশ্ববাসীর কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচয় করে দিয়েছিলেন, তিনি কিভাবে আমেরিকা এবং লন্ডনে গিয়ে অপমানিত, লাঞ্ছিত হয়েছেন। পুলিশ এখানে আছে, তাকে কেউ বের করতে পারছে না। মাহফুজ অবরুদ্ধ। মাহফুজকে আজকে আমরা ইনশাল্লাহ এখানে গণপিটুনি ইনশাল্লাহ দিব। এই মাহফুজ তা শান্ত। চতুর্থত, এখনই বাংলাদেশে অবস্থান করছে আমেরিকান সৈন্য। I am an international health specialist from the Pacific Air Force Command Surgeon's Office. We are here conducting the Pacific Angel 25-3 Bangladesh, working with our partners with the Bangladesh Air Force. এই ঘটনাগুলোকে যদি পর্যালোচনা করা হয় বা বোঝার চেষ্টা করা হয়, তাহলে কি বুঝতে সাহায্য করে? আমি একটু প্রথমে আলোচনা করি যে মাহফুজ আলম, যেনাকে গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে। এই মাস্টারমাইন্ড শব্দটা কি পজিটিভ ভাবে সাধারণ মানুষ নিয়েছে না নেগেটিভ ভাবে নিয়েছে? এই প্রশ্নটা দর্শক মন্ডলী আপনাদের কাছে আমি জানতে চাই। আপনারা কমেন্টস বক্সে লিখুন। আমরা তো জানি যে 2024 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কারণ বলা হয়েছিল ফ্যাসিবাদী সরকার, যে সরকারের সময়ে দেশের স্বাধীনতা থাকছে না, কথা বলা যাচ্ছে না, একনায়কতন্ত্রভাবে চালাচ্ছে, নির্বাচন করতে গেলে গণতন্ত্র থাকছে না, মানুষ ভোটাধিকার নষ্ট করে দিচ্ছে, ভোট দিতে পারছে না, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ, অনেক করপশন। হ্যাঁ, এটা আমি স্বীকার করি, তৎকালীন সরকার যে ধোয়া তুলসী পাতা ছিল, আসলে তা না। অনেক খাতে অনেকভাবে করপশন ছিল এবং নির্বাচন, মানুষের যে ভোট দেওয়ার যে অধিকার কতটা ছিল সেটা প্রশ্নবিদ্ধ, সত্য কথা। কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান ঘটেছিল, ছাত্রছাত্রীদের উপস্থিতি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। হ্যাঁ, বৈষম্য অনেক কিছুতে ছিল, সে বৈষম্য গুলোকে আমিও সমর্থন করি না,
এবং আন্দোলনকে আমিও সমর্থন করতাম। এটা আমার যৌক্তিক আলোচনা। কারণ বৈষম্য কেন হবে? মানুষ, প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার থাক, সমান সুযোগ সুবিধা পাক, এটাই তো। হ্যাঁ, এটা খুব একটা ভালো কথা। কিন্তু সেই ছাত্রছাত্রীদের ইমোশনটা কাজে লাগিয়ে যখন বিশ্ববাসীর কাছে প্রমাণ করা হচ্ছে যে মাস্টার মাইন্ড, তাতে করে কি প্রমাণ হয়? যে তাহলে আসলে বৈষম্য শব্দটাকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে, উদ্দেশ্য কিন্তু আলাদা ছিল, তাই না? কি বুঝতেন, কি বলবেন দর্শক মন্ডলী, জনসাধারণ আপনারা কি বলবেন, তাই নয় কি? এটা বুঝতে সাহায্য করে না? এতে করে মাহফুজ আলমের কি ক্ষতি হয়নি? সে কি দল করত, কোন ভাবাদর্শে ছিল, এরকম অনেক কথা আসতেই পারে। কিন্তু মাস্টার মাইন্ড হিসেবে তাকে যে ট্যাগ লাগিয়ে দেওয়ার বিষয়টা, এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভালো কিছু করেছেন, নাকি পরোক্ষভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজ আলমকে বাঙালি জাতির কাছে, বাংলাদেশের কাছে একটা অন্যভাবে খলনায়ক হিসেবে পরিচয় করে দিল? এটা আসলে খুব চতুরতার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস খেলেছেন। এখন মানুষ হয়তো বা বুঝতে পারবেন বা বুঝছেন, এবং স্বয়ং মাহফুজ আলমও বুঝছেন বলে আমার বিশ্বাস। কারণ লন্ডনে তো জামাত ইসলামের প্রচুর প্রভাব, তাদের উপস্থিতি অনেক বেশি। তাহলে লন্ডনে কেন সে এইভাবে অপমানিত হলো? যারা অপমান করেছে তাদের ভিতরে কেউ কি জামাত ইসলামের ছিল নাকি ছিল না? এগুলো কি মাহফুজ আলম কি ভাবছেন নাকি ভাবছেন না? এটা একটা প্রশ্ন। আবার একই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বিবৃতি দিয়েছেন যে মাহফুজ আলমের মতো মানুষদের বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা মেনে নেওয়ার মতো নয়। এতে করে কি হচ্ছে যে এই ঘটনাকে কিন্তু নাহিদ ইসলামও ভালোভাবে নিতে পারছেন না বা নেননি, তাই তো? এবার আসি ভিপি নূর। ভিপি নূর অনেকবার মার খেয়েছে এবং মিডিয়াতে কথা বলেছেন তাকে কিভাবে ডিবি পুলিশ পা উপর দিকে দিয়ে বেঁধে মেরেছে, হাত উপর দিকে ঝুলিয়ে মেরেছে, এবং প্রিজন ভ্যানে যখন তাকে নিয়ে যাওয়া হয় তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তাকে সেগুলো প্রমাণিত যে আসলে সে কতটা মার খেয়েছে বা তাকে টর্চার করা হয়েছে। কিন্তু সেই টর্চারের সাথে যদি এখনকার যে কিছুদিন আগের যে ঘটনা ঘটে গেল, তাকে যেভাবে শারীরিকভাবে বেদম পিটানো হয়েছে, তার কারণে সে মস্তিষ্ক বিকৃতি বা সাময়িক স্মৃতিভ্রম যাকে বলা হয়, টেম্পোরারি মেমোরি লস, সে মোবাইল নাম্বার মনে রাখতে পারছে না, সে এখন কি বলছে সেটা আরেকটু পরে কি বলেছিল সেটা মনে রাখতে পারছে না। এই ক্ষতি কি করে সমাধান আসবে? ভিপি নূর কি যদি ফিরে না আসে ঠিক জায়গায়, তাহলে ভিপি নূরেরও তো এই আন্দোলনে যথেষ্ট সক্রিয় ভূমিকা ছিল, তাহলে কেন মারা হলো তাকে? শেষ কথা বলছিল, ইউনূসের বিরুদ্ধে কথা বলছিল, ভিতরে কি ইউনূসের বিরুদ্ধে সে যাতায়াত করছিল, তার কারণে সেনাবাহিনী বা প্রশাসনের অবস্থা তার উপরে এরপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়লো এবং এতটা অত্যাচার করলো কেন? এটা কি মানুষের প্রশ্ন হতে পারে না? এটা প্রশ্নবিদ্ধ নয়? এই উত্তর কে দিবে? যে গণ অভ্যুত্থানের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসানো হয়েছে, সেটা কোথায়? তার প্রতিফলনটা কোথায়? প্রতিফলন হয়েছে পার্সোনালি ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের উপর। কি হয়েছে? সে নিজের স্বার্থটাকে খুব বুঝে নিয়েছে। কর থেকে শুরু করে কেসের যে প্রভাব ছিল তার জীবনে, সেগুলো উইথড্র করা, একেবারে সে নিজেকে গুছিয়ে নিয়েছে।
গুছিয়ে নিয়ে এখন অন্য কে কি হয়েছে, কারা কিভাবে হয়েছে তাতে কিছু আসে যায় না। তাহলে কেন সে আসলেন? ইউনূস সাহেব কেন আসলেন? কেন বসানো হলো তাকে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সেই চলে যাবে সেই আমেরিকান চাল। কারণ আমেরিকা যে দেশের বন্ধু হয় সে দেশে অন্য কারো শত্রু হওয়া লাগে না, শত্রুর প্রয়োজন হয় না, ওটাই আমেরিকায় যথেষ্ট। তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতি কিসের জন্য? দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য? বাংলাদেশের ক্ষতি করার জন্য? জামাত ইসলাম কতটা প্রভাব ফেলছে এটাও প্রশ্নবিদ্ধ। ছাত্র শিবির নিরঙ্কুশ জয়, এখানে ছাত্র দলও কিন্তু ঢুকতে পারছে না। ছাত্র দল কিন্তু এখন বুঝতে পারছে যে তাদের অবস্থান সামনের দিকে কোন দিকে যাচ্ছে। শুধু ছাত্র দলই নয়, বিএনপির ঊর্ধ্বতন নেতাবৃন্দরাও হয়তোবা বুঝতে পারছে, যারা উপদেষ্টাতে থাকে বা যাদের বিচক্ষণতা এখনো পর্যন্ত কিছুটা হলেও আছে, তারাও হয়তোবা বুঝতে পারছে যে তাদের ফিউচারটা কোন দিকে যাচ্ছে। বিষয়টা তাহলে খুবই খুবই কঠিন জায়গায় পৌঁছে যাচ্ছে। এই বিষয়ে এই ইকুয়েশনগুলো যদি একসঙ্গে বোঝার চেষ্টা করা হয় তাহলে কি মনে হয় যে সামনে আমরা আর একটা গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছি, বা বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষগুলো গণ অভ্যুত্থান পেতে 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 তাদের জীবনটা তেজপাতা হয়ে যাবে, যে তেজপাতার কারণে চাল কিনতে হবে ঊর্ধ্বগতিতে, যা বস্তা প্রতি পূর্বের তুলনায় এখন অনেক দাম। সেদিন মিডিয়ায় দেখলাম যা একজন বলছে এই বস্তা কিনতাম 1800 টাকায় 2200 টাকায়, এখন তাই কেনা হচ্ছে 3200 টাকা 3400 টাকায়। তাহলে এই ফারাকটা কিসের জন্য? জনগণ আপনারা কি বলবেন? কি বলবেন সাধারণ নাগরিকগণ? আপনারা বলুন, ভাবুন, নিজের জায়গা থেকে এগিয়ে আসুন, না হলে তো হবে না। আমাদেরই কথা আমাদেরই বলতে হবে। সামনে মহাবিপদ, না হলে নিজের দেশের ক্ষতি নিজেরাই ডেকে আনছি, নিজেদের দেশ অন্যের হাতে তুলে দিচ্ছি। এটা আসলে মেনে নেওয়ার মতো না। ভালো থাকবেন, অবশ্যই আপনার মতামত জানাবেন।